ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে। আর আজকে আমি নিয়ে এসেছি আমাদের গল্পের বৈঠক অরিজিনাল সেকশনের জন্য একটি নতুন গল্প, গোপীবল্লভপুরের জমিদার বাড়ি। লেখক কৃষ্ণগুপ্ত। কৃষ্ণগুপ্তের জন্ম 1974-এ 12 অক্টোবর কলকাতাতে। তিনি সিথি রামকৃষ্ণ সংঘ থেকে 1991-এ মাধ্যমিক এবং কুমার আশুতোষ মেন থেকে 1993-তে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বিদ্যাসাগর কলেজ থেকে বিজ্ঞান শাখাতে স্নাতক হন 1995-এ। লেখালেখি শুরু করেন মেনলি মাধ্যমিকের পর থেকে, তবে পরিণত লেখা শুরু করেন স্নাতক হবার পরই। প্রথমে তার লেখার বিষয় ছিল শুধুই গোয়েন্দা কাহিনী, পরে থ্রিলার ও ভৌতিক গল্প লেখাও তিনি শুরু করেছেন। 2003-তে শ্রীকৃষ্ণ ছদ্মনামে 3টি ডিটেকটিভ গল্প নিয়ে বইমেলাতে ক্রাইম জোন প্রকাশিত হয়। বর্তমানে তিনি একটি আধা সরকারি দপ্তরে কাজ করেন। প্রচুর ঘোরাঘুরিও তিনি করেন, তাই লেখায় তার বিভিন্ন স্থানের বর্ণনাও আমরা পাই। বর্তমানে ফেসবুকের দৌলতে তিনি আবার নিজেকে খুঁজে পেয়েছেন। এখন বিভিন্ন গ্রুপে তিনি নিয়মিত লেখেন। প্রচুর পাঠক পাঠিকা এবং আমরা সকলেই তার লেখা পড়তে ভীষণই ভালোবাসি এবং এটাই তার মতে তার কাছে সব থেকে বড় প্রাপ্তি। বর্তমানে বিভিন্ন ইউটিউব চ্যানেলেও তার বিভিন্ন গল্প নিয়ে অডিও বুক হয়েছে, যেমন ইন্দ্রপুরী অ্যাপার্টমেন্ট, ডেড ভ্যালি, একজন লেখকের মৃত্যু, ও আমার বৌদিমণি, এখানে সন্ধ্যের পর বাইরে থাকা মানা, অভিশপ্ত রাত অডিও স্টোরি হিসেবেও বেরিয়েছে। এটাই তাকে লেখক হিসেবে খুবই উৎসাহ দিয়েছে এবং আজকে তিনি যে তার এই গল্পটি আমাদেরকে দিয়েছেন তার জন্য আমরাও তার কাছে যথেষ্ট কৃতজ্ঞ। এর আগে আমরা তার অভিশপ্ত রাত নিয়ে অডিও স্টোরি করেছিলাম, আর আজকে তারই লেখা আরেকটি গল্প তিনি আমাদেরকে দিয়েছেন অডিও স্টোরি করার জন্য। আমরা তার জন্য তার কাছে খুবই কৃতজ্ঞ। তো চলুন বেশি দেরি না করে আজকে তার এই গল্পটি শুরু করা যাক। দরকারের সময় কোনো কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। বাড়িতে সকাল থেকে এখনো অবধি গোটা 10 ডায়েরি, ছোট পকেট নোটবুক, এমনকি একটা পুরনো চশমার খাপে থাকা মানথাতা আমলের কিছু টুকরো কাগজও খোঁজা হলো, কিন্তু বসন্তদার ল্যান্ড নাম্বারটা পাওয়া গেল না। অগত্যা আজ অফিসে এসে ধুলায় ঢাকা আলমারি ঘেঁটে ততোধিক ধুলোয় ঢাকা 20 বছর আগের অ্যাড্রেস রেজিস্টারটা বার করে বাড়ির ফোন নাম্বারটা পাওয়া গেল। বসন্ত সমাদ্দার, গোপীবল্লভপুর, নতুন বাজার, রানাঘাট। আমার সঙ্গে আলাপ চাকুরি জীবনের শুরুতে। আমার তখন 22 বছর বয়স। বসন্তদা আমার জয়েনিংয়ের আর 1 মাস পরই রিটায়ার্ড করেছিল। আমার প্রায় পিতৃসময় ছিলেন উনি। ওই একটা মাসেই বুঝেছিলাম 60 বছরের মানুষটা কতটা আমুদে আর নিপাট ভালো মানুষ। আর হবে নাই বা কেন, জমিদার বংশের ছেলে বলে কথা। জীবনে অনেক প্রাচুর্য দেখেছেন, অথচ নিজে সেই সরল সাধাসিধেই রয়ে গেছেন। বিয়ে থাও পর্যন্ত করেননি। চেয়ারে স্তূপীকৃত ফাইলের পিছনে বসে বসে আজকে সকালটা কেমন যেন বসন্তময়ই হয়ে গেল। তার সঙ্গে কাটানো ওই স্বল্প সময়টুকু যেন অনেক স্মৃতি বহন করছে। এর মধ্যে আমার আরও 22 বছর চাকরিও হয়ে গেছে। দুর্ভাগ্যজনকভাবে আজই কলকাতাতে আমার শেষ ডিউটি। পরশু সোমবার থেকে চলে যেতে হবে রানাঘাট। আমার বদলির অর্ডার এসেছে, আর সেটা রানাঘাটে হয়েছে বলেই বসন্তদার কথা প্রথমেই মনে পড়ল। তবে শুধু যে বসন্তদা ভালো মানুষ বলেই তা নয়, আর একটা কারণও আছে যেটা আমার মনের মধ্যে একেবারে মার্ক হয়ে আছে। সেটা হলো তার মুখে শোনা তার জমিদার বাড়ির ভৌতিক গল্প। তাই রানাঘাট নাম শোনার পর একবার তার জমিদার বাড়িতে গিয়ে একটা রাত কাটানো আমি পাখির চোখ করে নিলাম। কিন্তু মুশকিল হলো, অফিস থেকে ওই ল্যান্ড নাম্বারে 10 বার ফোন করলেও কেউ ধরেনি। ব্যাপারটা কি? উনি বেঁচে আছেন তো? কিন্তু আবার পর মুহূর্তেই মনে হলো বেঁচে আছেন বলেই নিশ্চয়ই ফোন বাজছে।
না হলে তো হয় ফোন বাজতো না, না হলে ফোন অফিস থেকে বলতো যে এই নাম্বারটি সঠিক নয়, বা হয়তো অন্য কেউ ধরতো। তো যাই হোক, নানা দুর্ভাবনার মধ্যে সন্ধেবেলা মনের আশঙ্কা কমল। বসন্তদাকে ফোনে পেলাম। কাঁপা কাঁপা গলায় অনেক বছর পর অদেখা মানুষটির প্রতি শ্রদ্ধা আর নানা উৎকণ্ঠা ঝরে পড়ল। আমি রজত ঘোষ বলছি বসন্তদা, মনে পড়ছে? অপর প্রান্ত থেকে একটা ভারিক্কি গলায় উত্তর এলো। কোন রজত? ঠ্যাঙা না মোটা? লাজুক মুখে বললাম, ঠ্যাঙা রজত দাদা। তা কেমন আছেন? আর আছি, এই কেটে যাচ্ছে ভায়া। তা তুমি কেমন আছো? এতদিনে তো নিশ্চয়ই বিয়ে শাদী ছেলে পুলে এইসব করে পুরো ফ্যামিলি প্যাক রেডি নাকি? না দাদা, ওটা আর এর যুগে হয়ে উঠল না। মা বাবা সব পরপর চলে গেলেন, বোনের বিয়ে দিতে দিতে আর যাকে ওসব থাক। একটা দরকারে ফোন করলাম। আসলে আমি রানাঘাটে বদলি হয়ে সোমবার আসছি। খুব ইচ্ছে ছিল একবার আপনার জমিদার বাড়ির ভৌতিক অভিজ্ঞতা সঞ্চয় করব, যদি অনুমতি দেন। আমার কথায় বেশ কিছুক্ষণের একটা নীরবতা, তারপর একটা হালকা কাশির মতো আওয়াজ পেলাম। এটা কি ফোনের ঘ্যাস ঘ্যাস আওয়াজ, না বসন্তদার দীর্ঘশ্বাস, ঠিক বুঝলাম না। আওয়াজটা থামতেই বসন্তদা বলল, চলে এসো, জমি আড্ডা দেবো কোন। আমি খুশি হয়ে বললাম, ধন্যবাদ দাদা, আমি অফিসে জয়েন করে একটা ভাড়া বাড়ি খুঁজেই তোমার ওখানে যাব। খুব ভালো, তবে ভায়া দিনের বেলাতে তো আমি বিভিন্ন ক্লাব সংগঠন আশ্রম এসব করে বেড়াই, তাই সন্ধ্যার পরেই কিন্তু এসো, না হলে আবার ফোন ধরারও কেউ নেই। আমি উত্তেজনায় কাঁপতে কাঁপতে ফোন রাখলাম। রানাঘাট এসে সোম থেকে বুধ অফিস আর ভাড়া বাড়ি খুঁজতেই চলে গেল। তাই বৃহস্পতিবার অফিসের কাজ সেরে রিক্সা ধরলাম। আধ ঘন্টা ধরে প্যা পো করে যখন গোপীবল্লভপুর এলাম, তখনই শীতের সন্ধ্যা পার। এখান থেকে আবার সাইকেল ভ্যানে করে প্রায় 20 মিনিটের জার্নি করে নতুন বাজার, তারপর পাকা রাস্তার বদলে মেঠো রাস্তা, তাই নাকি পায়ে হাঁটতে হবে। একে তাকে জিজ্ঞাসা করে মাথা খারাপ হতে লাগলো। জমিদার বসন্ত সমাদ্দার? না, কেউ দেখি নামই শোনেনি। কি যে মহা মুশকিল, এখন কি যে করি। আচ্ছা, এখন তো সন্ধ্যা হয়েছে, একবার ল্যান্ডলাইনে একটা ফোনই করা যাক। একমাত্র বসন্তদাই বলতে পারবে নিজের বাড়ির অবস্থান। ভাগ্য ভালোই ছিল, এক সুযোগেই পেলাম। সব শুনে বলল, ওদের আবার দোষ কি, এরা তো সব বছর 10 এসেছে, এত আগের কথা এরা জানবে কিভাবে? সবগুলো কিন্তু আমাদের জমি বিভিন্ন হাত ঘুরে কিনেই বাড়ি করেছে। যাই হোক, তুমি দাঁড়াও, আমি ভানুকে পাঠাচ্ছি। অগত্যা একটা বন্ধ দোকানের বাইরে দাঁড়িয়ে রইলাম। একটু পরে যিনি এলেন, তারও মনে হয় 70-এর উপরই বয়স। একটা ধুতি মালকোঁচা করে পরা, ঢ্যাঙা গায়ে ফতুয়া। এই গায়ে এখনও ইলেকট্রিসিটি ঢোকেনি, তাই মোবাইলের টর্চই ভরসা। ভানু কোনো কথা বিশেষ বলল না, শুধু ইশারাতে পথ দেখিয়ে নিয়ে চলল। আমি মাঠ ঘাট বনবাদার পেরিয়ে চললাম। এখানে যে সভ্যতার এখনো বিকাশ হয়নি, সেটা দেখলেই বোঝা যায়। সত্যি অনেক দিন পর মনের মতন একটা কোনো গ্রামে এলাম, যদিও রাতের অন্ধকারের সৌন্দর্য অবশ্য বোঝা সম্ভব নয়। খানকতক দিঘি মেঠো পথ পেরিয়ে অবশেষে হাজির হলাম এক বিশাল অন্ধকার প্রাসাদপুরীর সামনে। ভানুই ক্যাঁচ ক্যাঁচ শব্দে টিনের গেটটা খুলল।
একটা সরু পথ পেরিয়ে সোজা বৈঠকখানাতে এলাম। একটা আংটাতে কম আঁচে হ্যারিকেন ঝোলানো, তাতেই যা সামান্য আলোর দেখা পেলাম, না হলে চারিদিকে একেবারে নিকষ কালো অন্ধকার। অনেক দিন পর দেখলাম এই হ্যারিকেন। শহরে থাকতে থাকতে এই জিনিসগুলো তো এখন প্রায় বিলুপ্তই হয়ে গেছে। এসো এসো ভায়া, কত বছর পর তোমাকে দেখলাম। বৈঠকখানা থেকে নেমে এসে আমার সঙ্গে করমর্দন করলেন বসন্তদা। বাবারে, হাত তো না, যেন লোহার খুন্তি, কি শক্ত রে বাবা। বৈঠকখানাতে তখন আরো ৩-৪ জন বসে, বোধহয় কোনো মিটিং হচ্ছিল। অল্প আলোতে অবশ্য কারোরই সেরকম মুখ দেখা যায় না, কারণ একে তো গ্রামে বিদ্যুৎ নেই, তার মধ্যে আবার জানুয়ারি মাসের অজ গায়ের সন্ধ্যা, ধুলো কুয়াশা মাখা মায়াবী দৃশ্যপট, তাই একেবারে রেডি। করমর্দন শেষ করে প্রণাম করলাম একটা। ২২ বছর আগের মানুষটাকে গলার স্বর আর কথা বলার টান ছাড়া অন্ধকারে ঠিক মেলাতে পারলাম না। প্রণাম সেরে একটা গদি আটা চেয়ারে বসলাম। সমবেত গুঞ্জনটা হঠাৎ থামল। নিশ্চয়ই খুব দরকারি আলোচনা চলছিল, তাই তাতে বিঘ্ন করায় নিজের বেশ বিব্রত বোধ হতে থাকলো। আলাপ করিয়ে দিই, এ হলো রজত ঘোষ, আমার এক সময়ের অফিস কলিগ, আর এরা হলেন আমার সব বন্ধু বান্ধব। এই বানু, ওর জন্য একটু জল মিষ্টি নিয়ে আয় দেখি। বসন্তদার নির্দেশে আমি ব্যস্ত হয়ে মানা করতে যাবার আগেই ভানু বেরিয়ে গেল। আমি সবাইকে নমস্কার জানালাম হাত জোড় করে। বললাম, অসময়ে এসে আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনাতে বিঘ্ন করলাম, কিছু মনে করবেন না প্লিজ। আরে না না, এরা সেরকম নয় যেরকম তুমি ভাবছো। এরা সব এখানেই থাকে, সারা দিন রাতি আমরা গল্প গুজব করি। একটু আগে তো তোমাকে নিয়ে কথা হচ্ছিল। আমাকে নিয়ে? লজ্জিত ভাবটা দ্রুত কাটাতে সোজা হয়ে বসে বসন্তদার দিকে তাকালাম। হ্যাঁ হ্যাঁ, তোরই পাগলামি নিয়ে। তুমি নাকি ভূত খুব ভালোবাসো। অন্ধকারে আমার বাম দিক থেকে একজন হেসে বলল। তার মুখ না দেখলেও তার খয়াটে লম্বা লম্বা দাঁতগুলো চকচক করছিল। ততক্ষণে ভানু মিষ্টি আর জল নিয়ে হাজির। সত্যি বলতে কি, আমার তখন খিদেও পেয়েছিল, তাই মেকি প্রতিবাদ না বাড়িয়ে গপা গপ মুখে তুললাম। খেতে বেশ ভালোই ছিল নলেন গুড়ের রসগোল্লাগুলো। চিবোতে চিবোতে বললাম, তা একটু ভালোবাসি ওই কি, তাদের সঙ্গে কথা বলা দেখা করার আমার বড়ই শখ। আমার কথা শুনে বসন্তদা আমার পিঠ চাপড়ে হো হো করে হেসে উঠল। সত্যি বুড়ো হাড়ে বেশ জোর আছে মাই। তা বেশ বলেছ খোকা। আমার বিপরীত দিকে বসা একজন খিলখিল করে হেসে উঠল। হাসি তো না, যেন কোনো ডিজেল গাড়ির ইঞ্জিন চালু হলো। ৪৪ পেরিয়ে যাওয়ার পরও খোকা বলায় মাথাটা একটু গরম হলেও চুপ করেই থাকলাম। তা ভূত দেখতে চাও, তোমার কি ভয় ডর নাই? আমার ডান পাশের বাঙাল ভদ্রলোকটি এবার বলল। ভয়? আরে সেটাই তো পরখ করতে আজ এখানে এসেছি। আমার কথাতে সবাই একটু চুপচাপ হয়ে গেল। বসন্তদা একটু কেশে নিয়ে বলল, তাই সেই যখন পড়েছ তখন ওপরে যাও, ভানু তোমার স্পেশাল ঘরটা দেখিয়ে দিয়ে আসুক। ডিনারও সময় মতনই দিয়ে আসবে, ততক্ষণ আমরা একটু আড্ডা মেরে নিই। আর একটা কথা, যতটা তুমি হালকা ভাবছো ততটা কিন্তু হালকা বিষয় না রজত। আমি এই বৈঠকখানার পাশের ঘরে থাকবো, তুমি সারা বাড়ি ঘুরে ঘুরে দেখতে পারো, তবে খুব সাবধান।
বিপদ হলে আমাকে ডেকো, কেমন? আরে বিপদ কেন হবে? ওই ভূতেদের আমি ঠিক সামলে নেব, আপনিও তো ভাববেন না তো। আমার কথায় বসন্তদা একটু গম্ভীর হলো, বলল, দেখো, তিনারা তো সবাই আমার পরিবারের, কাজেই ওই বারবার ভূত বললে কেমন যেন অপমানিত বোধ করি। যাই হোক, এই পরিবারে, এই বাড়িতে ছোট থেকে বড় হয়েছি, তাই জানি রাতটা কিন্তু ভাই খুব কঠিন যাবে তোমার, একটু সাবধানে থেকো। আমি বসন্তদার কথায় শুকনো হাসলাম। তারপর আমার জন্য অপেক্ষা করা ভানুর পিছন পিছন দোতলাতে আমার জন্য নির্দিষ্ট ঘরে চললাম। বৈঠকখানা থেকে বেরিয়েই ওপরে ওঠার ভগ্নপ্রায় সিঁড়ি। হ্যারিকেনটা ভানুর হাতে, আমি দুহাত তফাতে মোবাইলের টর্চ জ্বেলেছি। দোতলায় পৌঁছে সিঁড়ির দুদিকেই পরপর ঘর। এই মহলের খাস ব্যাপার হলো, সব ঘরেরই সামনে একটা করে নিজস্ব বারান্দা, আর পিছনে লম্বা করিডোর, যার এক পাশে সব ঘরগুলো, অন্য পাশে বড় বড় জানালা, যার বেশিরভাগেরই কপাট ভেঙে ঝুলছে। তার ফাঁক দিয়েই মনে হলো বাড়ির পিছনে যেন একটা দিঘিও রয়েছে, যদিও অন্ধকার, কিন্তু জলে কিছু পড়ার আওয়াজ পেলাম। করিডোরের শেষ প্রান্তে এসে একটা ঘরের বহুদিনের বন্ধ কপাট খুলল ভানু। মরমর কটকট করে একটা ভয়ঙ্কর আওয়াজ হলো, যেন বহুদিন পর কোনো দৈত্যের ঘুম ভাঙল। আচ্ছা, এই ঘরটা কি স্পেশাল? ভানু দরজা খোলা হলে আমি তাকে জিজ্ঞাসা করলাম। আগে, বছর 15 আগে এই ঘরে দাদাবাবুর একমাত্র ছোট ভাই গলায় দড়ি দিয়েছিলেন, আপনার জন্য তাই এটাই বাছা হয়েছে। কথাটা শুনে আমার বেশ লাগলো। এই তো কেমন যেন একটা বেশ থ্রিল থ্রিল গন্ধ পাচ্ছি। ঘরে ঢুকে পিঠের বড় ব্যাগটা ধুলোয় ধূসরিত একটা চেয়ারের উপর রেখে বিছানাতে বসলাম। আগে খাবার কখন দেব বাবু? ভানুর প্রশ্নে এক মুহূর্তে চিন্তা করে বললাম, তোমার কখন সুবিধে, তুমি কখন বাড়ি যাবে? আমি এখানেই থাকি, যদি বলেন তবে রাত 9টাতে দেই। রাত 9টাটা তো বড্ড আগে হয়, আমাদের আবার 10টা-11টা করে অভ্যেস। তবু এখানে তো এক রাতেরই ব্যাপার। আর একটা অদ্ভুত ব্যাপার, অতগুলো মিষ্টি খেয়েও বেশ খিদে পেয়ে যাচ্ছে, তাই 9টাতেই হ্যাঁ বললাম। ভানু চলে গেল। করিডোর ধরে ওর পদশব্দ মিলিয়ে যেতে হ্যারিকেনটা বাড়াতে গেলাম। দেখলাম যে চাবিটা টাইট হয়ে রয়েছে। যাই হোক, বিছানাতে বেশ ধুলো আছে, এক রাতের বাসযোগ্য করতে একটু ঝেড়ে নেওয়া দরকার। ইতিমধ্যে মোবাইলের চার্জ অনেকটাই শেষ, অফিসে আবার চার্জারও নিয়ে আসেনি, যার ফলে এমন একটা দিনে মোবাইলের চার্জ চলে যাওয়ার আশঙ্কাতেই রইলাম। যাই হোক, সারা ঘরে আলো ফেলে দেখলাম, বহুকাল যে এখানে কোনো মানুষ থাকে না তা দেওয়াল আর মেঝে দেখলেই বোঝা যায়। ধুলো আর ঝুলের মোটা আস্তরণ জমেছে। যদিও দেওয়াল নিয়ে আমার কোনো আগ্রহ নেই, আমার আগ্রহ শুধু বিছানাটা নিয়ে। যদিও ঘরময় চোখ রেখে কোনো ঝ্যাটা চোখে পড়ল না। ব্যাগ থেকে অফিসের টেবিল মোছার ডাস্টার বার করে কিছুটা ঝাড়ার চেষ্টা করলাম। মোবাইল বলছে এখন রাত 9:15। নিচে বসন্ত দাদের অস্পষ্ট কথাবার্তার আওয়াজ আসছে। এই বয়সে এই বুড়োগুলোর স্ফূর্তি দেখে কিন্তু ভালোই লাগলো। বারান্দার দরজা খুলে বাইরে একটু উঁকি মারলাম। হঠাৎ মনে হলো কি যেন সরে গেল বারান্দা থেকে, কিন্তু বারান্দার দরজা তো আমি এইমাত্র খুললাম, বাইরে থেকে তো আর কেউ চলে আসবে না। অবশ্য আমার চোখের ভুলও হতে পারে।
যত দূর চোখ যায় শুধু অন্ধকার আর অন্ধকার প্রান্তর। দু একটা জোনাকি অবশ্য ঘুরে ঘুরে আলো দিচ্ছে। হঠাৎ আমার মনে হলো আমার পাশে কে যেন দাঁড়িয়ে আছে। সেই সঙ্গে একটা কড়া সিগারেটের গন্ধ পেলাম। পাশ ঘুরলাম, কিন্তু কেউ নেই। ভারী অবাক লাগলো। যারা নিচে আড্ডা দিচ্ছে তারা কেউ সিগারেট খায় বলে তো মনে হয় না। বসন্তদা তো নয়। তবে আরে, ওই তো একটা লোক আমার পাশের ঘরের সিঁড়ির দিকে ব্যালকনিতে সিগারেট টানছে। কে ওখানে? ছোট্ট করে একটা হাঁক পারলাম, কিন্তু কেউ উত্তর দিল না। এমন সময় সদর দরজাতে ভানু কড়া নাড়ল। মানে ডিনার রেডি। ভানু ঢুকতেই জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এ বাড়িতে সিগারেট কে খেত? আগে ছোট বাবু, যিনি এই ঘরে গলায় দড়ি দিয়েছিল। আচ্ছা ভানুদা, আমার পাশের ঘরে কি কেউ থাকে? ভানু আমার প্রশ্নের উত্তরে একটু হাসল। অন্ধকারে ওর হাসিটা যেন বিদ্রূপ বলে মনে হলো। বলল, ওই ঘর তো ছোট দাদা বাবুর পড়ার ঘর। কথা বলতে বলতে ভানু বেরিয়ে গেল। আমার মনের মধ্যে তখন তোলপাড় হচ্ছে। মনটা খুশিতে একেবারে ভরে উঠল। এই তো, যা চাইছিলাম তা বেশ পেতে শুরু করেছি। এবার ডিনারটা শেষ করে ডায়েরি বার করে নিজের অভিজ্ঞতা লিখতে বসবো। টেবিলের উপর ঢাকা দেওয়া প্লেটটা সরিয়ে দেখলাম ভাতের সঙ্গে বেগুন ভাজা, মুড়োর ডাল আর রুই মাছের বড় একটা রিং। কাঠের উনুনেই সম্ভবত রান্না করেছে। দারুণ ঘ্রাণে পেট যেন এখনই ভরে গেল। হ্যারিকেনের স্বল্প আলোতে ডিনার শেষ করলাম। এখন রাত 9:30। খাবার প্লেট, থালা, বাটি সবকিছু বাইরে রাখতে এলাম। ইচ্ছে হলো একটু বাইরেটা ঘুরি, তাই দরজাটা বাইরে দিয়ে হুড়কো টেনে করিডোর ধরে ঘুরে বেড়াতে লাগলাম। তারপর একটা বড় জানালার কাছে গিয়ে বাইরে টর্চের আলো ফেললাম। না, বেশি দূর দেখা গেল না, তবে জলের চিকচিক দেখে মনে হলো দিঘিটা একদম কাছেই। আমার ঘরের কোণে করিডোরের শেষ প্রান্তেই বাথরুম। টর্চের আলোতে দেখলাম এক বালতি জল তোলা আছে। চারিদিকে শ্যাওলা ধরা দেওয়াল, নোংরা মেঝে, অতি দুর্গন্ধময় আর অস্বাস্থ্যকর। কোনো রকমে কাজ সেরে বাইরে এলাম। আমার পাশের ঘরের বসন্তদার ভাইয়ের পড়ার ঘরের দরজাটা সশব্দে বন্ধ হলো। হাওয়া তো নেই, অথচ একটু চমকে উঠলেও সামলে নিয়ে দ্রুত গিয়ে দরজাটা খুলে ফেললাম। একটা জোরালো হাওয়া যেন আমাকে ধাক্কা মেরে বেরিয়ে গেল। সেই সঙ্গে অদৃশ্য কেউ একটা জোরে চড় কষালো আমার গালে। কোনো রকমে নিজেকে সামলালাম। গালটা একেবারে জ্বলে যাচ্ছে, কিন্তু কে ঝড় মারলো আমাকে? ঘন অন্ধকারে টর্চ জ্বালতে বুঝলাম টর্চের আলো কমে আসছে, কারণ চার্জ আর বেশি নেই। ঘরের চারিদিকে টর্চের আলো ফেললাম। চারিদিকে অনেক বুক সেলফ, তাতেই থরে থরে সব বই সাজানো। ঘরের মাঝে একটা টেবিল, সেখানে একটা বই যেন সদ্য খোলা হয়েছে এমন ভাবে রাখা। বেশ একটা শিহরণ খেলে গেল শরীরে। টেবিলের ওপর ধুলোর আস্তরণ, তার মধ্যে দুটি হাতের টাটকা স্পষ্ট ছাপ বিদ্যমান। সারা ঘর জুড়ে কেমন একটা অস্বস্তিকর পরিবেশ।
কেন জানি না গাটা বেশ ঝমঝম করতে লাগলো বলে বাইরে এলাম। পাশের কোনো ঘর থেকে নুপুরের আর বাদ্যযন্ত্রের একটানা আওয়াজ পাচ্ছি। মনে হয় কি যেন নাচছে। জমিদার বাড়ির পুরনো কোনো নর্তকী নাকি, নাকি এ বাড়িরই কোনো মহিলা সদস্য? অবশ্য বসন্তদার কাছে স্বল্প সময় ভৌতিক অভিজ্ঞতা ছাড়া বিশেষ কোনো কাহিনী এ বাড়ি সম্পর্কে আমি শুনিনি। যাই হোক, একবার দেখার আশায় করিডোর ধরে চললাম। সিঁড়ির পরের ঘর থেকেই আসছে আওয়াজ। এই ঘরটা আবার ভিতর থেকে বন্ধ, আর বন্ধ ঘর থেকেই পরিষ্কার নাচ গানের শব্দ পাচ্ছি। সত্যি কি ভেতরে কেউ আছে, নাকি মনের ভুল? দরজাতে আমি 3 বার নক করলাম। তারপর কেউ খুলছে না দেখে মৃদু ধাক্কা দিলাম। দেখলাম খুলে গেল। ভেতরে ঢুকে দেখলাম ঘরটা বেশ বড়। একটা ঝাড়বাতি জ্বলছে আমাকে অবাক করে। তার উজ্জ্বল আলোয় দেখলাম একজন নাচ করছে, আর চারিদিকে গোল হয়ে বসে আছে 5-6 জন। একজন তবলচি, একজন সানাই বাদক, আর যিনি গাইছেন তার হাতে একটা হারমোনিয়াম। এ যেন একটা আস্ত মেহফিল। সঙ্গীতের মূর্ছনাতে আর নাচের ছন্দে কিছুক্ষণের মধ্যেই যেন সব জীবন্ত হয়ে গেল। আমি যেন কেমন ঘোরের মধ্যে পড়ে হারিয়ে যেতে বসলাম। বোকার মতন কিছুক্ষণ দাঁড়াতেই কোথা থেকে ভানু এসে আবার একটা চেয়ারও দিয়ে গেল। আমি ধপ করে বসে দেখলাম বসন্তদাও এক পাশে বসে আছে। এবার তার চেহারাটা কিছুটা পরিষ্কার হলো আমার কাছে। চকচকে টাক, টিকলো নাক, এখনো সেই সৌম্যদর্শনই আছে, তবে শরীরে বয়সের ছাপ স্পষ্ট। তাও দেখে বড়জোর 70 মনে হতে পারে, অথচ ক্যালকুলেশন বলছে ওনার বয়স এখন 82। বয়স হিসাব করতে গিয়ে আবার নানা রকম অন্য হিসাব নিকাশও মাথায় এলো। আমার চোখ দুটো মেহফিলে, অথচ মনে অন্য দ্বন্দ্ব কাজ করছে। কতক্ষণ এভাবে ঘোরের মধ্যে ছিলাম ঠিক জানি না। হঠাৎ একটা চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম। ঘোরের মধ্যেই যেন দেখলাম বসন্তদা প্রায় একই রকম দেখতে বয়সে অনেক ছোট কাউকে সবার সামনে তীব্র আক্রমণ করছে। চেঁচামেচিতে জলসা একেবারে ভেঙে গেল। নর্তকী এক জায়গাতে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। এত হই হুল্লোড়ে ঝিমুনি ভাবটাও গেল কেটে। ধরফর করে ঘুম ভাঙতে দেখলাম আমি একটা বড় ফাঁকা ঘরে পড়ে আছি। চারিদিকে শুধু বিভিন্ন ভাঙাচোরা জিনিসপত্র ছড়ানো। সম্ভবত এটা ভাড়ার ঘর। ভাঙা চেয়ার টেবিল, হারমোনিয়াম, তবলা থেকে শুরু করে ভাঙা দরজা জানালা পর্যন্ত ডাই করা। মাকড়সার জালে সারা হাত মুখ জড়িয়ে গেল। আমার মাথায় ঢুকলো না যে যা কিছু এতক্ষণ ধরে দেখলাম তা কি সব মিথ্যে, নাকি নাকি স্বপ্ন। এতগুলো লোককে যে দেখলাম সবই কি চোখের ভুল ছিল? আর এটাও বুঝতে পারছি না যে এত জোরে চড়টা মারলো কি তখন। গালটা তো জ্বালা করছে, কানের পাশটাও ভো ভো করছে, মাথাটাও ক্রমশ ধরছে। এবার বেশ একটু গা ছমছম করতে লাগলো। এখন রাত 11টা। বাড়িতে তো 12টার আগে শুই না। আমি ভাবলাম একটু দিঘির হাওয়া খেয়ে আসি। সেই মতন সিঁড়ি বেয়ে বৈঠকখানার বিপরীত দিকের দরজা দিয়ে বাগানে প্রবেশ করলাম। বৈঠকখানাতে এখনো বসন্তদাদের গল্পগুজব চলছে। কি রে বাবা, গাঁয়ের বয়স্ক মানুষ ঘুমাবে কখন? বাগান পেরিয়ে দিঘির পাড়ে এসে মন ভরে গেল। কি সুন্দর গাছপালা এখানে। জল স্পষ্ট না দেখা গেলেও অনুভব করা যাচ্ছে। তবে বড্ড ঠান্ডা।
আমার মোবাইল দেখাচ্ছে যে তাপমাত্রা মাত্র 10 ডিগ্রি। মোবাইলের আলোতে জলে নামার বাঁধানো ঘাটটা দেখলাম। দুপাশে বসার জায়গা, তার এক পাশে বসে জমিদার বাড়ির দিকে তাকিয়ে রইলাম। সত্যি অন্ধকারে ভুতুড়ে বাড়ি মনে হচ্ছে। 7-5 ভাবতে ভাবতে হঠাৎ শুনলাম দোতলাতে আবার একটা চেঁচামেচি হচ্ছে। একজন অচেনা মহিলা কণ্ঠস্বরের সঙ্গে বসন্তদার গলাও পেলাম। সেই সঙ্গে নুপুরের শব্দের ঘন ঘন আওয়াজ। মনে হচ্ছে ওই নর্তকী যেন দৌড়ে নামছে। এবার আমাকে অবাক করে দিয়ে ওই নর্তকী কাঁদতে কাঁদতে সত্যিই দৌড়ে বেরিয়ে এলো। তারপর আমি কিছু বুঝে ওঠার আগেই দিঘির জলে ঝাঁপ দিল। ওই জলে ঝাঁপ দিতেই কনকনে ঠান্ডা জল আমার নাকে মুখে এসে লাগলো। আরে এই যে আত্মহত্যা করে বসলো, এখন কি করি? বসন্ত তাদের ডাকবো? উনি তো উপরেই ছিলেন এই মাত্র। প্রথমে মোবাইল থেকে বসন্তদার ল্যান্ডলাইনে ফোন করলাম। ফোনটা মনে হলো দোতলার সেই জলসা ঘরেই বেজে উঠল, কিন্তু কেউ ধরলো না। বাধ্য হয়ে তাই অন্ধকারের সিঁড়ি ভেঙে দোতলাতে উঠতে থাকলাম। আমার প্রায় শব্দছক আর দ্রুত ধাবমান হাওয়ায় পুরো মহল যেন কাঁপতে লাগলো। মনে হলো যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। সেই মুহূর্তে শুনলাম একটা ফায়ারিং এর শব্দ। কোনো ক্রমে উপরে উঠে ডাকতে লাগলাম, বসন্তদা, বসন্তদা কোথায় গেলেন? সর্বনাশ হয়েছে, যিনি নাচ করছিলেন তিনি। বসন্তদা! না, বসন্তদা কোথাও নেই। পরপর ঘর দেখে আমার ঘরের সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগলাম। এই শীতেও গাল বেয়ে ঘাম ঝরছে। দরজার হুড়কো খুলে বিছানাতে গিয়ে দেখলাম তেল শেষ হয়ে হ্যারিকেন নিভে গেছে। মোবাইলের হালকা আলোটুকুই এখন ভরসা। টেবিলের উপর ভানু একটা কুঁজোতে জল দিয়েছিল, কিন্তু এখন দেখছি সেটা আর নেই। যা বাবা, এ আবার ভোজবাজি নাকি? অবশ্য দরজার হুড়কো খুলে যে কেউই তো ঢুকতে পারে ঘরে। তাই ওটা নিয়ে মাথা না ঘামিয়ে আমার ব্যাগ থেকে জলের বোতলটা বার করে দুঢোক খেলাম। এখন দেখছি খুব খিদেও পেয়েছে। মনে মনে ভেবে আমি অবাক হচ্ছি যে আমি কি রাক্ষস নাকি? ঘন্টা দিনেক আগেই তো খেলাম কত কিছু। যাই হোক, ব্যাগের ভিতর একটা কেক ছিল, সেটা খেয়ে দাঁড়াতে গিয়ে ঝুলন্ত কিছুর সঙ্গে মাথাটা ঠুকে গেল। বেশ অবাক হয়ে মোবাইলের আলোটা সামনে ফেলতেই আমার সারা শরীর বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি যে জিনিসটির সঙ্গে ধাক্কা খেলাম সেটা আর কিছু না, একটা ঝুলন্ত শরীর। আমি বাকশক্তি হারালাম। নাকে সেই কড়া সিগারেটের গন্ধ এসে লাগলো। তারপরে ভানুর কথা মনে পড়ল যে এই ঘরে 15 বছর আগে বসন্তদার ছোট ভাই গলায় দড়ি দিয়েছিলেন। এক অ্যাডভেঞ্চারের আশাতে এখানে এসেছিলাম, কিন্তু মনে হলো এই ভৌতিক ঘটনাগুলোকে উপভোগ করার ক্ষমতা আমার নেই। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। লোকটা জিভ ভয়ঙ্করভাবে বেরিয়ে আছে, চোখ দুটো কোটর থেকে বেরিয়ে ঝুলছে। আর কি আশ্চর্য, কড়িকাঠ থেকে যার সাহায্যে লোকটি ঝুলছে সেটা তো আমারই ফেলে রাখা গামছাটা। হে ঈশ্বর, আমার যে সহন ক্ষমতা ক্রমশ শূন্য হয়ে আসছে। বসন্তদা ঠিকই বলেছিল, আমার মতন দুর্বল চিত্তের মানুষের অ্যাডভেঞ্চার প্রিয় হওয়াটা কিন্তু ধৃষ্টতা। আর কিছু ভাবার আমার সময় ছিল না।
আমি নিচে যেতে চাইলাম দ্রুত, কারণ বসন্তদা আর ভানু তো নিচেই থাকবে শুনেছিলাম। তাই বিছানা থেকে কোনো ক্রমে ব্যাগটা নিয়ে করিডোর ধরে ছুটতে শুরু করলাম। ততক্ষণে মোবাইলেও রেড সিগন্যাল দিচ্ছে, আর হয়তো কয়েক মুহূর্ত, তারপরে আমি পুরো অন্ধকার রাজত্বে ডুবে যাব। সিঁড়ি দিয়ে ঊর্ধ্বশ্বাসে নামতে লাগলাম, কিন্তু শেষ ধাপে এসে কিছু একটাতে পা বেঁধে পড়ে গেলাম। হাতে পায়ে চটচটে কিছু একটা লাগলো, কেমন যেন একটা আষ্টে গন্ধ। মোবাইলের ক্ষীণ আলোয় দেখলাম একটা ডেড বডি মুখ থুবড়ে পড়ে আছে। কিছুক্ষণ আগেই একটা গুলি চলার শব্দ পেয়েছি, এটা কি তবে তার ফলেই হলো? আরে ওই লোকটার হাতে তো এখনো পিস্তলটা ধরা, কিন্তু কে লোকটা? সাদা পাঞ্জাবিটা দেখে বুকটা ছ্যাদ করে উঠল। মনের সাহস এনে মোবাইলের আলোতে লোকটাকে চিৎ করলাম, এ যে বসন্তদা! স্থির চোখ দুটো যেন আমাকেই দেখছে। কপালের মাঝখানে একটা ফুটো, যেখান থেকে রক্ত চুইয়ে পড়ছে। এসব দেখে গাটা গুলিয়ে উঠল, শরীর কেমন যেন অবশ হয়ে আসতে লাগলো। এবার টিনের গেটটা লক্ষ্য করে টলমল অবস্থায় দৌড়তে লাগলাম। হঠাৎ পিছনে একটা ভয়ঙ্কর শব্দ। সাহস করে পিছনে তাকিয়ে দেখলাম পুরো বাড়িটা আমার দিকেই হুড়মুড় করে ভেঙে পড়ছে। প্রাণ বাঁচাতে দুটো হাত মাথায় দিয়ে লাফ দিলাম। চারিদিকে ইট পাটকেল পড়তে লাগলো। ধুলোর ঝড়ে আমি ঢাকা পড়ে গেলাম। চারিদিকে আর কিচ্ছু দেখা যায় না। আমি ক্রমাগত হাঁচতে আর কাশতে লাগলাম। দম যেন বন্ধ হয়ে যাবে। মোবাইলটা আর নেই। বেশ কিছুক্ষণ কাটলো ধুলোর মধ্যে। তারপর যখন একটু ফিকে হলো, দেখলাম যে আমি ধ্বংসস্তূপের মধ্যেই দাঁড়িয়ে আছি। গেটের দিকটা লক্ষ্য করে কোনো রকমের শরীর বাঁচিয়ে এগোতে লাগলাম। হঠাৎ একটা চাঙড়ের নিচে একজোড়া পা বেরিয়ে থাকতে দেখে থমকে দাঁড়ালাম। মাল কোচা মারা ধুতিটা বেশ চেনা লাগছে, কিন্তু আমার আর শ্বাস চলছিল না। কেমন যেন নিস্তেজ হয়ে পড়ছিলাম। তারপর আর কিছুই মনে নেই। কতক্ষণ ওভাবে পড়েছিলাম জানি না। বেশ কিছু মানুষের কোলাহলে আর মুখে চোখে জলের ঝাপটা পড়তেই চোখ মেলে তাকালাম। আরে আমি কোথায় পড়ে আছি? এই যে ফাঁকা মাঠ প্রায়। সবে ভোরের আলো ফুটেছে। তার আলোয় দেখলাম বেশ দূরে দূরে কিছু পুরনো ইটের স্তূপ। কিন্তু এখানে এলাম কিভাবে? মুখে চোখে এক রাশ বিস্ময় নিয়ে আস্তে আস্তে উঠে বসলাম। মাথাটা প্রচন্ড ভার হয়ে আছে বুঝলাম। আপনি এখানে এলেন কিভাবে? আরে বাড়ি কোথায় আপনার? কি হয়েছিল দাদা গতকাল? ভিড়ের মধ্যে এক নাগাড়ে পরপর প্রশ্ন আসায় কার প্রশ্নের কি জবাব দেব ঠিক বুঝে উঠতে পারলাম না। তবুও নেতাগোছের একজন বয়স্ককে দেখে বসন্তদার সঙ্গে আমার পরিচয়ের কথা, গতকালকের ঘটনা সব গুছিয়ে বললাম। ইতিমধ্যে কেউ একজন আমার অবস্থা দেখে একটু গরম দুধ নিয়ে এসেছে, তাই খেয়ে একটু সুস্থ হলাম। নেতাগোছের লোকটি ততক্ষণে ভিড় সরিয়ে আমাকে ধরে ধরে পাশের একটা কারখানার ভিতরে এনে চেয়ারে বসালো। তারপর আমার মুখোমুখি বসে বলল, দেখুন দাদা, বহুদিন ধরে এখানে একটা প্রায় ৩০০ বছরের পুরনো ভুতুড়ে বাড়ি ছিল। রাত বিরেতে মেয়েদের কান্না, হইচই, হাসি ঠাট্টা, হঠাৎ হঠাৎ ফোন বেজে ওঠা, নাচ গান, এমনকি
গুলির শব্দও পাওয়া যেত। তাই সন্ধ্যার পর একান্ত দরকার না থাকলে কেউ আর এ পথে যেত না। আপনি যে বসন্তদার কথা বলছিলেন, তাকে আমি ব্যক্তিগতভাবেই চিনতাম, আলাপও ছিল। আমি কিন্তু এখানকার খুব পুরনো বাসিন্দা। বসন্তদা আমার প্রায় বাবার বয়সী ছিলেন, বিয়ে থা করেননি। রিটায়ার্ড লাইফের পর বন্ধু বান্ধব আড্ডা, বাড়িতে নর্তকী নিয়ে এসে মেহফিল বসানোতে তার একেবারে জুড়ি ছিল না। সেরকমই একজন ছিলেন মিস কাবেরী। আসল পরিচয় কেউই অবশ্য জানতো না। এখানে আসা যাওয়া করতে করতে স্থায়ীভাবেই থাকতে শুরু করে। আর বসন্তবাবুর বিলেত ফেরত ডাক্তার ভাই হেমন্তের সঙ্গে সম্পর্কেও জড়িয়ে পড়েন। হেমন্ত বয়সে বসন্তবাবুর থেকে প্রায় 20 বছরের ছোট, আর তিনি বিয়ে থাও করেননি। এদিকে বসন্তবাবুও বুড়ো বয়সে কাবেরীকে ভালোবেসে ফেলেছেন, যার ফলে এক ত্রিকোণ প্রেমের সম্পর্ক তৈরি হলো। বসন্তবাবু একদিন ছোট ভাইয়ের সব কথা জেনে গেলেন, আর জলসা চলাকালীন একমাত্র ছোট ভাইকে সবার সামনে খুবই তিরস্কার করেন। তারপর শুরু হলো এক বিশাল ঝামেলা। বসন্তদার ভাইটি একটু নিরীহ টাইপের মানুষ ছিলেন। জনসমক্ষে দাদার এই আচরণ হজম করতে না পেরে তিনি আবার গলায় দড়ি দেন। সেই শোকে দিঘির জলে ডুবে আত্মঘাতী হয় কাবেরীও। আর পরপর দুটি নিজের কাছের লোকের মৃত্যুতে বসন্তবাবুও ভেঙে পড়েন। তারপর ওই দিনই নিজের কপালে গুলি করে নিজেও আত্মঘাতী হন। একই দিনে তিনটে আত্মহত্যা? হ্যাঁ দাদা, ঠিক তাই। ওই পরিবারে 2 ভাইয়েরই কেউ বিয়ে থা না করায় কোনো উত্তরাধিকারীও ছিল না। একমাত্র চাকর ভানুরও আর কোনো কাজ থাকে না, কিন্তু তার দেশ বিহারে বলে শেষ বয়সে আর দেশে ফিরতে চাননি। আশেপাশের গ্রামে ভিক্ষাবৃত্তি করে ওই বাড়িতেই শেষ জীবনটা কাটিয়ে দেয়। কাটিয়ে দেয় মানে? এখন কি উনি নেই? না, নেই। বছর 5 আগে ভূমিকম্পতে পুরো বাড়ি ভেঙে পড়ে। ভানুদা ছাড়াও বসন্তবাবুর যে বন্ধুরা তার মৃত্যুর পরও এখানে সন্ধেবেলায় বিভিন্ন কারণে আসতো, তারা সবাই ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা যায়। পরে প্রশাসন থেকে ধ্বংসস্তূপ থেকে তাদের বডিগুলো উদ্ধার করা হয়। আর পুরো জমিদার বাড়িটাই এলাকার ম্যাপ থেকে হারিয়ে যায়। শুধু পড়ে থাকে তার 15 বিঘা জুড়ে বিশাল এই ধ্বংসস্তূপ। এত দূর শুনে আমার মাথাটা ভন ভন করতে লাগলো। তবে কি বসন্তদার সঙ্গে ফোনে কথোপকথন, আমার এখানে আসা, এতগুলো ঘটনা সবই ধোঁয়াশা? গালটা কিন্তু আমার এখনো জ্বলে যাচ্ছে। আপনারা শুনছিলেন লেখক কৃষ্ণগুপ্তের লেখা গোপীবল্লভপুরের জমিদার বাড়ি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং এই চ্যানেলে গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে প্লিজ শেয়ার ও সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আজকে তবে এ পর্যন্তই। পরে আবার দেখা হচ্ছে অন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।